সাধারণভাবে বলা হয় যে বিজ্ঞানসম্মত জ্ঞান তত্ত্বগত হয়ে থাকে, তাই রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর বৈজ্ঞানিক বিচার বিশ্লেষণের স্বার্থেও একটি তাত্ত্বিক কাঠামো গঠন করা একান্তভাবে অপরিহার্য। মূলত একটি তাত্ত্বিক কাঠামোর মাধ্যমেই রাষ্ট্রবিজ্ঞানীরা তাদের চিন্তাভাবনাকে ব্যক্ত করেন। আজকের ভিডিওতে আমি রাজনৈতিক তত্ত্বের অর্থ বা সংজ্ঞা, এর প্রকৃতি বা বৈশিষ্ট্য এবং এর শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের কাজে আসবে। তো শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। রাজনৈতিক তত্ত্ব, এই শব্দদ্বয়ের মধ্যে আমরা যে শব্দ দুটি পাই সেগুলি হলো রাজনৈতিক এবং তত্ত্ব। তাই রাজনৈতিক তত্ত্ব কাকে বলে সেটা জানার পূর্বে এই শব্দদ্বয়ের অর্থ সম্পর্কে আমাদের একটু ধারণা লাভ করতে হবে। রাজনৈতিক বা রাজনীতি কাকে বলে তা আমি আমার এক ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। যারা ভিডিওটি এখনও দেখোনি, নিচে ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারো। তো সেখানে আমরা রাজনীতি বলতে এক ধরনের সামাজিক ও রাজনৈতিক ক্রিয়াকলাপকে বুঝেছিলাম। অন্যদিকে কোনো বিষয় সম্পর্কে ধারণার সামান্যীকরণ বা সমষ্টিকে আমরা তত্ত্ব বলতে পারি। এদিক থেকে বিচার করলে রাজনৈতিক তত্ত্ব বলতে আমরা বুঝব সমস্ত প্রকার সামাজিক ও রাজনৈতিক ক্রিয়াকর্মের সামান্যীকরণ বা সমষ্টিবদ্ধ রূপ। যদিও এটা রাজনৈতিক তত্ত্বের এক সংকীর্ণ ধারণা, ব্যাপকত্বে রাজনৈতিক তত্ত্বের ধারণা লাভের জন্য আমরা বিভিন্ন তাত্ত্বিকের বক্তব্যের আশ্রয় নেব। এখানে আমি 5 জন তাত্ত্বিকের বক্তব্যের আশ্রয় নেব। এরা হলেন ডেভিড হেল, জেসি ফিল্ড, জর্জ সেবাইন, ডেভিড স্টোন এবং অ্যান্ড্রু হ্যাকার। তো এক এক করে এদের বক্তব্যগুলো দেখা যাক। ডেভিড হেল্ডের মতে রাজনৈতিক তত্ত্ব হলো রাজনৈতিক জীবন সম্পর্কিত বিভিন্ন ধারণা ও সর্বজনীন সিদ্ধান্তসমূহের এক কাঠামো। জেসি ফিল্ডের মতে আমরা রাজনীতির কথা বলতে যেসব বিষয়ের উল্লেখ করি সেগুলো সম্পর্কে সংক্ষিপ্ত সঙ্গতিপূর্ণ তাত্ত্বিক আলোচনাই হলো রাজনৈতিক তত্ত্ব। জর্জ সেবাইনের মতে গোষ্ঠীবদ্ধ জীবনের অন্তর্ভুক্ত রাজনৈতিক সমস্যাকে সুশৃঙ্খলভাবে অনুসন্ধান ব্যাখ্যা করার প্রচেষ্টাই হলো রাজনৈতিক তত্ত্ব। ডেভিড স্টোনের মতে সাধারণভাবে রাজনৈতিক দর্শন বা রাজনৈতিক মূল্যবোধের আলোচনাই হলো রাজনৈতিক তত্ত্ব। অ্যান্ড্রু হ্যাকারের মতে রাজনৈতিক তত্ত্ব হলো একদিকে ভালো সমাজ ও ভালো রাষ্ট্র প্রতিষ্ঠার নীতিগুলির অনুসন্ধান এবং অন্যদিকে রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার জ্ঞানের জন্য আগ্রহী অনুসন্ধানের এক সমন্বয়। উপরিউক্ত সংজ্ঞাগুলির পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি রাজনৈতিক বিষয়াদি বলতে কী বোঝায় তার এই সংক্ষিপ্ত প্রতীকী ও প্রতিনিধিত্বমূলক প্রকাশই হলো রাজনৈতিক তত্ত্ব। রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি বা বৈশিষ্ট্য, বহু ও বিভিন্ন চিন্তাবিদের চিন্তাভাবনার ফসল হলো রাজনৈতিক তত্ত্ব। ফলে রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি প্রসঙ্গে সহমতের অভাব পরিলক্ষিত হয়। তাছাড়া মানুষের রাজনৈতিক জীবন ও পরিবেশের প্রতিনিয়ত পরিবর্তন ঘটায় রাজনৈতিক তত্ত্বের প্রকৃতির ক্ষেত্রেও পরিবর্তন পরিলক্ষিত হয়। এসব সত্ত্বেও রাজনৈতিক তত্ত্বের নিম্নলিখিত প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলির কথা আমরা উল্লেখ করতে পারি, যেমন কাল্পনিক ধারণা, নৈতিক ধারণা, আইনগত ধারণা, সমাজতাত্ত্বিক ধারণা, বৈজ্ঞানিক ধারণা এবং মার্ক্সবাদী ধারণা। তো এবার এক এক করে এই প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমে আসি কাল্পনিক ধারণায়। রাষ্ট্রচিন্তার গোড়ার দিকে রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি ছিল কাল্পনিক। সেই সময় কল্পনার ভিত্তিতে আদর্শ সামাজিক কাঠামো ও ব্যবস্থাদি প্রতিষ্ঠার কথা বলা হয়। এক্ষেত্রে উদাহরণ হিসেবে প্লেটোর সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার কথা বলা যায়। নৈতিক ধারণা, ঊনবিংশ শতাব্দীর পূর্ব পর্যন্ত রাজনৈতিক তত্ত্ব একটি নৈতিক ও সর্বজনীন মূল্যবোধের ভিত্তিতে গড়ে উঠেছিল। সেই সময় রাজনৈতিক তত্ত্বে রাষ্ট্র ও রাজনৈতিক জীবন সম্পর্কিত যাবতীয় আলোচনা, ন্যায়নীতি এবং ঔচিত্য অনৌচিত্যের প্রশ্নের উপর প্রতিষ্ঠিত ছিল। এই ধরনের তাত্ত্বিক আলোচনায় অবরোহমূলক পদ্ধতি অনুসৃত হতো। প্লেটো, কান্ট, হেগেল, গ্রিন, বোসাৎকেত প্রমুখ দার্শনিকদের তত্ত্ব এই শ্রেণীর অন্তর্ভুক্ত। আইনগত ধারণা, মূলত জার্মান
ফরাসি ও ইংরেজ রাষ্ট্রবিজ্ঞানীরা রাজনৈতিক তত্ত্বকে আইনি দৃষ্টিতে ব্যাখ্যা করেন। তারা রাজনৈতিক জীবনকে আইনি দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করে রাজনৈতিক তত্ত্ব গড়ে তোলেন। এই তত্ত্বে রাষ্ট্রকে একটি আইনগত সংস্থা বলে মনে করা হয়। জন অস্টিন হলেন এই তত্ত্বের অন্যতম প্রবক্তা। সমাজতাত্ত্বিক ধারণা: হারবার্ট স্পেন্সার, ম্যাকাইভার, ট্যালকট পারসন প্রমুখ তাত্ত্বিক রাজনৈতিক তত্ত্বকে সমাজতাত্ত্বিক দৃষ্টিতে ব্যাখ্যা করেছেন। এই তত্ত্ব অনুসারে রাষ্ট্রকে একটি সমাজদেহ এবং নাগরিকদের এর অঙ্গপ্রত্যঙ্গ হিসেবে মনে করা হয়। এই তত্ত্ব অনুযায়ী যাদের সমন্বয়ে এই সমাজদেহ বা রাষ্ট্র গঠিত হয়, তাদের কার্যকলাপের গুণাগুণ অনুসারে রাষ্ট্রের কার্যকলাপের গুণাগুণ বিচার করা হয়। বৈজ্ঞানিক ধারণা: বিংশ শতাব্দীতে আচরণবাদের আবির্ভাবের ফলে রাজনৈতিক তত্ত্বকে মূল্য নিরপেক্ষ বা বৈজ্ঞানিক দৃষ্টিতে ব্যাখ্যা করার প্রচেষ্টা দেখা যায়। পর্যবেক্ষণ, বিশ্লেষণ, পরীক্ষা, পরিমাপ ইত্যাদির ভিত্তিতে সংগৃহীত রাজনৈতিক তত্ত্বাদির পর্যালোচনা করা হয়। তত্ত্ব ও পরিসংখ্যানের ভিত্তিতে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ এই তত্ত্বের মূল লক্ষ্য। ম্যাকডোগাল, গ্রাহাম ওয়ালস প্রমুখ মনোবিজ্ঞানী ও আচরণবাদীরা এই তত্ত্বের মুখ্য প্রবক্তা। মার্ক্সীয় রাজনৈতিক তত্ত্ব: মার্ক্সবাদীরা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক তত্ত্বের উপস্থাপনা করেন। মার্ক্সীয় তাত্ত্বিকরা বুর্জোয়া গণতন্ত্রের বিরোধী এবং সমাজতান্ত্রিক গণতন্ত্রে বিশ্বাসী। তাই তারা প্রচলিত শ্রেণীভিত্তিক এবং শোষণভিত্তিক সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে এবং সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠাকেই রাজনৈতিক তত্ত্বের প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করেন। মার্কস, এঙ্গেলস, লেনিন, স্ট্যালিন প্রমুখরা হল মার্ক্সীয় রাজনৈতিক তত্ত্বের মুখ্য প্রবক্তা। রাজনৈতিক তত্ত্বের শ্রেণীবিভাগ: রাজনৈতিক তত্ত্বের শ্রেণীবিভাগের ক্ষেত্রে আমাদের আলাদা করে কিছু বোঝার নেই, কারণ রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি বা বৈশিষ্ট্যের মধ্যেই আমরা রাজনৈতিক তত্ত্বের শ্রেণীবিভাজনকেও পেয়ে যাব। রাজনৈতিক তত্ত্বের এই 6টি প্রকৃতি বা বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে আমরা এর 6টি শ্রেণীবিভাজনও পেয়ে যেতে পারি। যেমন কাল্পনিক ধারণা থেকে আমরা পাব কাল্পনিক রাজনৈতিক তত্ত্ব, একইভাবে নৈতিক ধারণা থেকে নৈতিক রাজনৈতিক তত্ত্ব, আইনগত ধারণা থেকে আইনগত রাজনৈতিক তত্ত্ব, সমাজতান্ত্রিক ধারণা থেকে সমাজতান্ত্রিক রাজনৈতিক তত্ত্ব, বৈজ্ঞানিক ধারণা থেকে বৈজ্ঞানিক রাজনৈতিক তত্ত্ব এবং সবশেষে মার্ক্সীয় ধারণা থেকে মার্ক্সীয় রাজনৈতিক তত্ত্ব। রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি বা বৈশিষ্ট্যের সময় আমরা যে বিষয়গুলো উল্লেখ করেছিলাম, শ্রেণীবিভাগের ক্ষেত্রেও ঠিক সেই বিষয়গুলোই আসবে। তাই এই নিয়ে আর আলাদাভাবে বিস্তারিত আলোচনার কিছু নেই। তো এটাই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবে। চ্যানেলটিতে নতুন এসে থাকলে কিংবা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই বিষয়ের উপর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।